হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ভাইয়া জি, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম যেটা কি ছিল আমাদের? স্পার্ক লাইন তৈরি করা। হ্যাঁ, স্পার্ক লাইন তো আপনারা সবাই তৈরি করতে পারবেন। তাই না? এটা কি দেখাবো? জি আতিকুজ্জামান ভাই, এটা কি আবার দেখাবো? ভাই এটা পারছি। আচ্ছা, আমি আসলে দিনে ওই যে অ্যাসাইনমেন্টটা দিতে পারিনি কারণ ওই নেটের একটু ইয়া ছিল, যে প্রবলেম ছিল। আমি একটা অংশ যে করছি। আচ্ছা ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ? এটা হচ্ছে কি আগেরটার মতোই। যে আমার ফার্স্ট টাইম যেটা নিয়ে কাজ করেছিলাম, জাস্ট লাইক দ্যাট, ঠিক ওরকমই। এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে আগে সেভ করতে হবে, তাই না? এই যে সেকশন 1 এ কিছু নাম আছে, সেকশন 2 তে নাম আছে, 3 তে আছে, 4 এ আছে। তারপর এখানে কি দেওয়া আছে যে প্রতিটা দামের এইজ দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে এবং মার্কস দেওয়া আছে, হ্যাঁ? তো আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে সেই অপশনটা তৈরি করতে চাই। সেভাবে তৈরি করতে চাই। কিভাবে তৈরি করব? আমরা প্রথমে হচ্ছে এগুলোকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে সিলেক্ট করব। একটা একটা করে কলাম সিলেক্ট করতে হবে, হ্যাঁ? আমরা কলাম সিলেক্ট করছি। এখন দেখেন অতিরিক্ত একটা জিনিস কিন্তু আমাদের সিলেক্ট হয়ে আছে। তো এটা কন্ট্রোল চাপ দিয়ে যদি আবার ক্লিক করি এটা কিন্তু চলে যাবে। ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি ফর্মুলাস। ফর্মুলাসে চলে যাওয়ার পর এই যে ক্রিয়েট ফ্রম সিলেকশন ক্লিক করলাম। তারপর আমার হচ্ছে এই হেডলাইন গুলোর নামের সাপেক্ষে আমাদের সেভ গুলা হওয়া চাই। তো আমি কি করলাম? টপ রো এটা সিলেক্ট আছে কিনা দেখবো। হ্যাঁ, কারণ আমাদের এটা আসবে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এই নামে আসবে। তো আমি ওকে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। কোথায় পাবো? এটা হচ্ছে নেম বক্সে পাবো। দেখেন আপনি যখন সেকশন 1 এ দিচ্ছেন তখন এই কলামটা সিলেক্ট হচ্ছে। আবার যখন সেকশন 2 তে যাচ্ছেন তখন এই কলাম সিলেক্ট হচ্ছে। আবার যখন সেকশন 4 এ যাচ্ছেন তখন এই কলাম সিলেক্ট হচ্ছে। ঠিক আছে? আমাদের কিন্তু এটা রেডি। ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটায় হ্যাঁ, একটা ড্রপ ডাউন সরি একটা হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো ড্রপ ডাউন লিস্ট কি করে তৈরি করে? সেটার জন্য আমাদেরকে যেতে হবে ডেটাতে। ডেটা থেকে যেতে হবে ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশনের লিস্ট তো এটা। তো লিস্টের জন্য আমরা কি করব? এখান থেকে লিস্ট অপশনটাকে সিলেক্ট করে দিয়ে এই সোর্সের মধ্যে আমি এই 4 টা নামকে রাখতে চাই। তাই তো? সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4 এইভাবে থাকবে। আমি এটাকে ওকে করে দিলাম। খেয়াল করে দেখেন এখন এগুলো কি আসছে? সেকশন 1, সেকশন 2 এভাবে তো চলে এসেছে, তাই না? আচ্ছা। এবার আমাকে আসলে যেটা করতে হবে সেখানে হচ্ছে এখানে আমরা ডেটা ভ্যালিডেশনের কাজটা করব। তবে এবার আমার চাই সেকশন 4 এর মধ্যে যারা আছে তাদের নামের লিস্ট। তাই না? এখন এই সেকশন 1, 2, 3, 4 এটা তো অলরেডি সেভড এবং এর ভিতরে তো হচ্ছে আমি অলরেডি নেম বক্সের মধ্যে সেভ করে রেখেছি তাদের সকল এলিমেন্টকে। তাই না? কাজেই আমরা এখানে যদি একটা ফাংশন ইউজ করি যেটার নাম হচ্ছে ইনডাইরেক্ট, হ্যাঁ, তখন কিন্তু আমরা এটা সুন্দরভাবে করতে পারবো। আমি লিস্টে গেলাম। লিস্টে গিয়ে আমি কি করছি? ইকুয়াল লিখবো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ব্র্যাকেট অন করে কার সাপেক্ষে? ধরুন হচ্ছে এই সেলটাতে যে থাকবে তার ভিতরেরটা। এখানে কখনো সেকশন 4 থাকবে, কখনো সেকশন 1 থাকবে, কখনো সেকশন 2 থাকবে। তো সেটা যাই থাকুক সেটা আমার জানার বিষয় না। কিন্তু আমার চাই এখানে যাই যেটাই থাকবে তার ভিতরের এলিমেন্ট গুলো আমাদের চাই। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিলাম। ওকে, দ্য কারেন্ট সোর্স ইজ অ্যান এরর। ওকে, ওকে দিয়ে দিই। আচ্ছা সমস্যা নেই। কি হয়ে গেল? এবার আসে নাই না? আচ্ছা, আবার দেখি। ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, লিস্টে যাব, তারপর কি করব? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ব্র্যাকেট শুরু করে এখান থেকে এটা নিচ্ছি এবং ওকে দিচ্ছি। কি ব্যাপার আসে না কেন? এটা আবার কি হলো? আপনারা কি আতিকুজ্জামান ভাই এই প্রবলেমটাই কি ফেস করছিলেন? ভাইয়া আমি আমারটা হচ্ছে একটু বলি। আপনি ফার্স্টে করছেন যে
ওই যে চার্টটা আছে ওটা যখন ওই লেফট সাইডে আমি দিয়ে ওই কন্ট্রোল দিয়ে যখন আমি ওটা করতে চাচ্ছিলাম ওটা হচ্ছিল না ভাই। আচ্ছা এই ফার্স্টের চার্টটাই, লেফট সাইডের যে চার্টটা, এটা ওটা যখন ওই যে তাই তো? কন্ট্রোল দিয়ে যখন আমি ওই যে করতে চাচ্ছিলাম, মানে ওই সিলেক্ট করতে চাচ্ছিলাম, ওই লেফটে যেগুলো আসবে মানে যে সিনক্রোনাইজ অনুযায়ী আপনার ওই যে সেকশন 1 সেকশন 2 ওইটা আসছে না আমার। হ্যাঁ, এটা আসবে না তার কখন জানেন? পরবর্তীতে খেয়াল করে দেখেন এটা কখন জি জি আসবে না। এমনিতে যেভাবে আমি জি করেছি ওভাবে আসবেই। আসবে না কখন? যখন আপনি হচ্ছে সবগুলো সিলেক্ট করেছেন। এভাবে একটা একটা করে কলাম ধরে ধরে কন্ট্রোল কিন্তু চাপ দিয়ে ধরা আমার, হ্যাঁ? চাপ দিয়ে ধরে জি জি ধরে জি আমি আমিও এটা ওই করব। করেছি। যখন এই যে এরকম অতিরিক্ত কিছু সেল আপনার সিলেক্টেড থাকবে আশেপাশে, তখন হবে না। না না ছিল না, আমি একটা কন্ট্রোল দিয়ে আবার আবার ইয়ে করে খেয়াল দিয়েছি। করে দেখেন, আবার আপনি এখানে হচ্ছে সিলেকশনটা রেখেছেন। ফার্স্ট সিলেকশনটা এইটা। তারপর আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরেছে, জি এভাবে করেছেন। তখনও হবে না। খেয়াল করে দেখেন এটা কিন্তু আসলে সিলেক্ট হয়নি। যেমন আপনি হচ্ছে এই সেলটা সিলেক্ট করা ছিল। আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এইভাবে কাজ করতেছেন। মনে হচ্ছে যে সিলেক্ট হচ্ছে। কিন্তু আসলে একটা সেল কিন্তু এখানে আসলে দুইবার সিলেক্ট হয়েছে। দেখেছেন? এর সে কালারটা ডিফারেন্ট। জি 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 যদি এরকম হয় তাতেও আসবে না। আচ্ছা এছাড়া না আচ্ছা আসার আচ্ছা। আর কোনো কারণ নেই। এজন্য আপনি কি করবেন? প্রথমে একটা বাইরের সেলকে সিলেক্ট করে তারপর হচ্ছে সামনের দিকে অ্যাপ্রোচ করবেন। তারপর গিয়ে যখন এগুলো সব হয়ে যাবে তখন হচ্ছে এটাকে আপনি আবার কন্ট্রোল চাপ দেওয়া অবস্থাতেই এটা সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে দিবেন। এখন জি হবে। জি বুঝতে পারলাম? একটু খেয়াল করে দেখেন যখন আপনি কাজটা করেন তখন এরকম করেছিলেন কিনা? যদি করে থাকেন তাহলে হবে না। তাহলে দেখি সেভই নিবে না। আচ্ছা সেভটা আচ্ছা নিবেই আচ্ছা। না। উল্টা মানে এমন কিছু এররের কথা বলবে। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমি তো ওই গেলাম, ওখানে সিলেক্ট নাম্বার মানে সেকশনে গেলাম, আতিকুজ্জামান কথা আপনার হলো আতিকুজ্জামান ভাই আপনার কথাটা কিন্তু আমি শুনতে পাইনি। কেটে কেটে গেল। আচ্ছা আবার বলছি ভাইয়া ভাইয়া হুম, হুম। এর পরবর্তীতে যখন আমি রাইট সাইডে গেলাম, হুম, হ্যালো, জি, জি। রাইট সাইডে, হ্যাঁ যখন ওই যে রাইট সাইডে যখন আমি গেলাম তখন ওই যে সেকশনে যখন আমি গেলাম ওখানে যখন ডাটা ওই যে ভ্যালিডেশনে গেলাম তখন আমি ওটা করলাম, ওই যে সেকশন 1 to 4 আসলো আবার। তারপরে আমি ওই যে নেম অফ দ্য স্টুডেন্টে যখন গেলাম হুম, হুম। তখন এটা করার পরে আমার কিন্তু আসলো, কিন্তু ওখানে যে কোনো কিছুই আমার ওই যে আসলো না আপনার মতো ঠিক, মানে এক্স্যাক্টলি। এরকমই হয়েছিল, তাই তো? জি 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 এটা কেন হচ্ছে এটা আমিও এখন ধরতে পারছি না। কারণ এরকম তো হয়নি। এটা তো আমি নিজে তৈরি করার পর আমি নিজে সলভ করেছিলাম। সব ঠিকঠাক ছিল। এখন এটা আবার কি বিটলামি করতেছে আল্লাহই ভালো জানে। তো আমি একটু তারপরেও দেখি আবার। এরকমটা তো হওয়ার কথা না, তাই না? জি জি এই পাইরেটেড জিনিস ব্যবহার করলে যত রকমের ভোগান্তি সবই ফেস করতে হয়। এই যে দেখছেন কি একটা অবস্থা। কি করি বলেন তো এখন? এই তো লিস্টই আসে না। ভাইয়া এরকম কি হতে পারে, ভাই এরকম কি হতে পারে কার্ড পেস্ট করছেন বা অন্য খান থেকে আসছেন এরকম কি কোনো কিছু ইস্যু হতে পারে? না, 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 না। অন্য কোনো যে ইস্যুস নেই। অন্য কোনো ইস্যুই নাই। এটা আসলে কি হচ্ছে আমি একটু আবার বের হয়ে যাই। ডোন্ট সেভ দিয়ে। আচ্ছা দাঁড়ান এখানে একটা ভেজাল হইতে পারে। ফাইল ম্যানেজার্স না এখানে তো সব কিছুই নাই। এখানে কিছুই নাই। তাহলে কি হচ্ছে? কি সমস্যা? কি বলবো বলেন তো দেখি এখন আপনাদেরকে? আমি তো নিজেই ভাষা হারিয়ে ফেলেছি। এই জায়গাটাতে এই প্রসেসেই আগাতে হবে। ভাই ভাই ওটা
ভাই এটার জন্য সময় নষ্ট না করে, হ্যাঁ, এটা সামনের সপ্তাহে দেখাইলেন। আচ্ছা দেখি তাহলে আপনার এটাতে ভিতরে একটু আসলে থেকে। এটাতে আর কোনো আমার তৈরি করতে গিয়ে কোনো ভুল হয়েছে হ্যাঁ, কিনা, না এটা ভুল হবে কেন, এটা তো হওয়ার সম্ভাবনাই নাই। হতে পারে, কোনো সমস্যা হইতে পারে। এখন এটাতে কি প্রবলেম হয়েছে ফার্দার এটা আমাকে আবার দেখতে হবে। ঠিক আছে, আমি এটা এটা নিয়ে আবার কাজ করব। ঠিক আছে তাহলে। আচ্ছা আমরা শুরু করি আজকের পড়া। ওকে, অনেক অনেক সময় আমরা পার করেছি একসাথে এবং আজকে আমরা 11তম ক্লাসে চলে এসেছি। আমাদের হাতে আর মাত্র আজকের ক্লাস সহ পড়ার জন্য আছে 3 ক্লাস, আর এক ক্লাস হবে পরীক্ষা। একটা বিষয় আপনাদের সাথে আগে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা যারা আছেন আপনারা কি অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষাটা দিতে আগ্রহী, নাকি হচ্ছে এটা কি আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে, বলেন তো দেখি, অ্যাসাইনমেন্ট আকারে দিবেন নাকি হচ্ছে গিয়ে পরীক্ষার সময় পরীক্ষার মতো করে দিবেন? মানে 14th নাম্বার ক্লাসে আসবেন সবাই, আমি হচ্ছে আপনাদেরকে সবাইকে কি দিয়ে দিব, আমার ফাইলটা দিয়ে দিব, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিব, আপনারা সলভ করবেন এবং ইনস্ট্যান্ট করে হচ্ছে আনসার দিয়ে দিবেন। কোনটা করবেন? ওপিনিয়ন চাচ্ছি, কোনটা করবেন আপনারা? ভাই আমার মনে হচ্ছে ওই যে আমাদেরকে দিয়ে দিলে মনে হয় বেস্ট হয়, ওই যে অ্যাসাইনমেন্ট আকারে। এটা আমার মতামত আর কি ভাই। হ্যাঁ হ্যাঁ, আরেকজন লোকমান ভাইও একই কথাই বললেন। তো আর কারো মতামত নাই? হুম আপনি তো ফাঁকিবাজ। কি করবেন আপনারা বলেন? ভাই অ্যাসাইনমেন্ট দেন। অ্যাসাইনমেন্ট দিলে আপনারা তো পরে করবেন না, বুঝছেন, সমস্যা তো এখানে। ওই তো, আমি তো ফাঁকিবাজ, এই জন্য তো অ্যাসাইনমেন্ট দেন। এরকম ফাঁকিবাজি করলে তো হবে না, এইটা তো করতেই হবে। ঠিক আছে শোনেন, আপনাদেরকে আগেই বলি, আপনারা অ্যাসাইনমেন্ট করেন, সমস্যা নাই, কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু এটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আপনাদের ইয়া দিবে না, ওই জানি বলে কি বলে সার্টিফিকেট ইস্যু হবে না। কাজে এই বিষয়টাতে আপনারা খেয়াল রাখেন এবং আপনাদের প্রিভিয়াস যত রকমের প্রবলেম আছে ওটা তো হচ্ছে অনেক বড় একটা, মোটামুটি বড় এবং সবকিছুই মোটামুটি টাচ করা হবে এরকম একটা কোশ্চেন আপনাদেরকে দিব। তো আপনারা কিন্তু প্রিভিয়াস পড়া এগুলা কিন্তু শেষ করে আইসেন এবং আমরা কিন্তু ওটার জন্য সময় কম দিব। স্যার এটাতে কি করতে হবে স্যার একটু বলবেন? আমি একটু মানে ওই যে অ্যাসাইনমেন্টে এই যে মানে যেটা শীট দেখাচ্ছে এখন। ও এটা নিয়ে আলোচনা করতেছি না এখনো। হ্যাঁ আমরা আসলে আলোচনা করতেছি সিরাজুল ভাই, সেটা হচ্ছে আপনাদের যে লাস্ট ক্লাসে যে এক্সাম যেটা হওয়ার কথা ছিল সেটা কি এক্সাম দিবেন নাকি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, মানে ওই কোশ্চেনটাই আপনাদেরকে দিয়ে দিব, বাসায় সলভ করবেন, কোনটা করবেন এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো সবাই যেহেতু বলতেছে অ্যাসাইনমেন্ট আকারে করবে, আমি অ্যাসাইনমেন্ট আকারে মানে দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা হচ্ছে সেটা সলভ করবেন, সলভ করে আমাকে হচ্ছে গিয়ে ইনবক্স করবেন। আমার ফেসবুকে হচ্ছে প্রোফাইলে হচ্ছে গিয়ে আপনি আমাকে এবার আর হচ্ছে আপনি গ্রুপে দিবেন না, এবার ইনবক্স করবেন। ঠিক আছে, ইনবক্স করলেই আমি পেয়ে যাব। আচ্ছা, এবার এই বিষয়টা নিয়ে কথা বলি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পিভট টেবিল। এই পিভট টেবিলের অনেক সুবিধা। আপনার 2-3 ঘন্টায় যে আপনি কাজ করতেন এক্সেলে, এই যে কাজটা করতেন সেটা আপনি 10-15 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন যদি আপনি পিভট টেবিল পরিচালনা করায় পারদর্শী হন। তো এই পিভট টেবিল নিয়ে যখন আমরা কাজ করব তখন কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মধ্যে আমি একটু প্রিকশন থেকে আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করি এবং এগুলো দেখাই। যেমন প্রথম যে বিষয়টা থাকা চাই আপনার স্মরণে সেটা হচ্ছে এই যে কোনো মিসিং ভ্যালু থাকতে পারবে না। মিসিং ভ্যালু কি? ধরেন হচ্ছে আপনার সামনে একটা ডেটা সেট দেওয়া আছে, বিশাল ডেটা অথবা ছোট ডেটা যেটা খুশি সেটা হোক, কিন্তু সেখানে ধরেন একটা দুইটা ডেটা নাই, কিছু কিছু ডেটা নাই, এক এক জায়গায় এক একটা ডেটা নাই, যদি এরকম হয় তাহলে কিন্তু পিভট টেবিল দিয়ে ভালো কাজ করা যাবে না। ঠিক আছে, তারপরে যেটা আপনাকে খেয়াল করতে হবে যে মার্জ করা, সেল যেন মার্জ করা না থাকে। যেমন এখানে সেলগুলো প্রতিটা ইন্ডিভিজুয়াল এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল সেলে আলাদা আলাদা ইনফরমেশন আছে, এমন কোথাও নাই যে এরকম দুইটা তিনটা সেল মিলে একটা সেলে রূপান্তর করা হয়েছে মানে মার্জ করা হয়েছে, এরকমটা এখানে নাই। যদি থাকে
তাহলে হচ্ছে কিন্তু পিভট টেবিল দিয়ে কাজ করলে সেটা ভালো ফল দিবে না, মানে কাজ করাই যাবে না। তারপরের ব্যাপারগুলো কি? তারপরের ব্যাপারগুলো হচ্ছে যে আমরা কখনো নিউ ওয়ার্কশিটে কাজ করব, কখনো এক্সিস্টিং ওয়ার্কশিটে কাজ করব। কখন নিউ ওয়ার্কশিট এবং কখন এক্সিস্টিং সেটা নিয়ে আলোচনা হবে একটু পর। হ্যাঁ, তারপর কিছু ব্যাপার যেমন পিভট টেবিল এর ভ্যালু পার্ট দিয়ে আমরা শুধু নিউমেরিকের কাজ করতে পারবো, এটা আলোচনা করব। হ্যাঁ, যখন আমরা সরাসরি কাজে যাব তখন আলোচনা করব। আচ্ছা, তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পিভট টেবিল মানে আপনি যাই অ্যানালাইসিস করছেন এখানে সেটা অবশ্যই আপনার এই যে সোর্স ডেটা, আপনার যে মেইন ডেটা সোর্স, এটার সাথে সবসময় পিভট টেবিলটা লিঙ্কড আপ থাকে। আপনি এখানে যদি পরিবর্তন করেন, ধরেন আপনি পিভট টেবিল দিয়ে কাজ করেছেন অলরেডি, সব কাজ শেষ, হঠাৎ করে আপনি খেয়াল করে দেখলেন যে আপনার ডেটার মধ্যে একটু ভুল আছে। হ্যাঁ, তখন আপনি যদি ডেটাতে পরিবর্তন আনেন, আপনার আবার নতুন করে অ্যানালাইসিস করার দরকার হবে না, অটোমেটিকলি পিভট টেবিলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়, এটা আমরা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, এখানে কতগুলো ডেটা আছে আমরা একটু দেখি। এখানে প্রায় হচ্ছে 28,000 ডেটা আছে। 28,000 মানে 28,500 মতো ডেটা আছে, তাই তো? এখন এত বড় ডেটা, এটাকে সিলেক্ট করব কিভাবে? কেউ কি বলতে পারেন কিভাবে সিলেক্ট করব একসাথে? কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল এ, কন্ট্রোল এ, এই প্রথমে যে কন্ট্রোল এস। কন্ট্রোল এ দিয়ে আমরা এটা পুরোটা সিলেক্ট করে ফেললাম। তারপর চলে গেলাম কোথায়? ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর সবার বাঁয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি পিভট টেবিল। ঠিক আছে, তো যে পিভট টেবিলে ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা বক্স আপনার সামনে আসবে, সেখানে কি দেখা আছে দেখতে হবে। দেখেন তো, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ওয়ান্ট দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। সেটা কি নিউ ওয়ার্কশিট না এক্সিস্টিং ওয়ার্কশিট? এই যে আসেন এখন নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট নিয়ে কথা বলা যাক। নিউ ওয়ার্কশিট মানে কি? নিউ ওয়ার্কশিট মানে হচ্ছে নতুন আরেকটা ওয়ার্কশিট এখানে জেনারেট হবে এবং সেখানে আপনার পিভট টেবিলটা তৈরি হবে। আর এক্সিস্টিং মানে হচ্ছে এই যে আপনার যেখানে আছেন, যেখানে ডেটাগুলো আছে সেখানেই এটা হবে। এখন কখন আমরা নিউ ওয়ার্কশিট নিব, কখন এক্সিস্টিং নিব? যখন আপনার ডেটা সাইজটা অনেক বড়, হ্যাঁ, তখন আপনি অবধারিতভাবেই নিউ ওয়ার্কশিটে চলে যাবেন। আর যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে কাজ করেন তাহলে খেয়াল করবেন যে আপনার ডেটাটা ছোট কিনা। আর তবে আমি প্রিফার করি সবসময় নিউ ওয়ার্কশিটে কাজ করা ভালো, তাতে কাজটা খুব গুছানো হয়। আপনার এখানেই ডেটা আছে, আপনি এখানেই সব করতেছেন, ব্যাপারটা একটু হযবরল এবং খুব মেসি লাগে। তো দরকার নাই, আমরা সবসময় নতুন ওয়ার্কশিট নিয়ে কাজ করার চেষ্টা করব। তারপর আমরা ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরেই দেখেন একটা নতুন ওয়ার্কশিটে একটা বক্স তৈরি হয়েছে, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসেছে। এটা নিয়ে একটু পরে আলোচনা করছি, তার আগেই আমি এবং আপনাদেরকেও অনুরোধ করব, সবসময় কাজ গুছানো থাকলে কাজ করতে আরাম হয়। হ্যাঁ, তো আপনি কি করেন, আপনি এটাকে পিভট টেবিল লিখে দেন, পিভট লিখে রিনেম করে ফেলেন। এবার খেয়াল করে দেখেন অন্যান্য ওয়ার্কশিটের মতোই এই ওয়ার্কশিটটা দেখা যাচ্ছে, সেল আছে, ঘর আছে, ঘর ঘর ছোট ছোট সেল, সব অপশনগুলো সেম, শুধু এখানে একটা নতুন বক্সের মতো আছে। যখন আপনি এই বক্সের মধ্যে কোনো কিছুকে সিলেক্ট করেন, কোনো এরিয়াকে সিলেক্ট করেন, তখন এরকম আরেকটা বক্স ওপেন হয়। আবার যখন নর্মালি কোনো কিছুকে সিলেক্ট করেন, কোনো সেলকে, তখন আবার এটা চলে যায়। ঘটনা কি? ঘটনা হচ্ছে এটাই হচ্ছে আপনার পিভট টেবিল আর এটাই হচ্ছে আপনার অপশন বক্স। সবাই কি বুঝতে পারছি? হুম, রেসপন্স করেন, আপনারা আছেন কি নাই আমি তো বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। বুঝতে পারছি। হ্যাঁ, খেয়াল করে দেখেন এখানে কি দেওয়া আছে। এখানে যখন আপনি ডেটা সেটে আসছেন, হ্যাঁ, তখন কি দেখছেন যে উপরের দিকে একটা শিরোনাম আছে। সেই শিরোনামের মধ্যে আপনার যে কলাম ওয়াইজ যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর নাম দেওয়া আছে, যেমন এটাকে বলা হয় ফিসকাল ইয়ার, এটা ইয়ার গুলো দেওয়া আছে, 11-12 অর্থ বছর, এগুলো এইভাবে মেনশন করা আছে ইয়ার নামে। ব্র্যান্ডের সকল নাম ব্র্যান্ড নামে হচ্ছে, ব্র্যান্ডের সাধারণ নামে হচ্ছে রিপ্রেজেন্ট করা, উইক দেওয়া, মান্থ দেওয়া, রিজিয়ন দেওয়া। ঠিক একইভাবে যখন আপনি এখানে দেখতেছেন তখনও কিন্তু এই নামগুলোই আছে, তাই না? অর্থাৎ আপনার ভ্যারিয়েবল গুলোই এখানে মেনশন করা।
তারপর খেয়াল করে দেখেন তো এখানে আরো কিছু ব্যাপার আছে। একটা হচ্ছে ফিল্টার, এটা সম্পর্কে তো আমরা জানি তাই না, ফিল্টারটা আমরা বুঝি, কিন্তু এখানে কি করে ফিল্টারটা কাজ করে এটা আমরা দেখব। তারপর আছে কলাম, তারপর আছে রো এবং আছে ভ্যালুস। আচ্ছা, খেয়াল করে দেখেন তো এখানে দেখতে এটা এরকম। আপনি চাইলে আপনার পছন্দ মতো এটার শেপটাও চেঞ্জ করতে পারেন। যেমন আপনি যদি প্রথমটাকে সিলেক্ট করেন তখন এটা দেখতে হবে এমন, যদি কি করেন এটাকে সিলেক্ট করেন তাহলে হবে এমন। হ্যাঁ, এরকম আরো কয়েকটা ফরম্যাট এখানে আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা রাখতে পারেন। ঠিক আছে, আমার এটা ভালো লাগে তাই আমি এটা এখানে রেখে দিচ্ছি, এভাবেই রাখছি। আচ্ছা, খেয়াল করে দেখেন তো এবার আমাকে ধরেন হচ্ছে কেউ প্রশ্ন করলো যে তানভীর সাহেব বলেন তো আপনি আমাকে একটা রিপোর্ট দিবেন, সেই রিপোর্টের মধ্যে কি থাকবে, উপরের দিকে মানে আপনি একটা টেবিলের মতো বানাবেন, আপনি টেবিলটার মধ্যে উপরে থাকবে হচ্ছে গিয়ে ব্র্যান্ড, উপরে থাকবে কি ব্র্যান্ড, আর নিচে থাকবে হচ্ছে, উপরে বলতে কলামে থাকবে হচ্ছে ব্র্যান্ড, আর রোতে থাকবে হচ্ছে রিজিয়ন। ঠিক আছে, তা আমি কি করলাম, টেবিলটা বানানোর জন্য সুন্দর করে আমার ব্র্যান্ডকে রেখে দিলাম কলামে, আর রিজিয়নকে পাঠিয়ে দিলাম কোথায়, ড্র্যাগ করে টেনে ধরে, হ্যাঁ রোতে এনে ছেড়ে দিলাম। খেয়াল করে দেখেন তো একটা টেবিলের মতো দেখাচ্ছে তাই না, টেবিল হয়ে গেছে কিন্তু অলরেডি। এবং তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুর মধ্যে আপনাকে হচ্ছে কিছু ছাড়তে হবে। এখন এখানে আমরা কি ধরনের কাজ করব, কি ধরনের ভ্যারিয়েবল গুলো এখানে আমরা পুট করতে পারবো। অলওয়েজ খেয়াল রাখবেন যে ভ্যালুস এর মধ্যে অলওয়েজ নিউমেরিক ভ্যারিয়েবল গুলোই কাজ করবে। খেয়াল করে দেখেন যখন আপনি রিজিয়নকে এখানে ছেড়েছেন তখন এগুলো কি নিউমেরিক, এর ভিতরের আইটেম গুলো কি নিউমেরিক, না এগুলো এক একটা নাম, এক একটা নাম না। যেমন হচ্ছে যখন ব্র্যান্ড দেখছেন তখন এডিডাস, ম্যাক্সিয়ার, নাইকি, পুমা, রিবুক। তারপর যখন রিজিয়নের দিকে লক্ষ্য করছেন ভিতরের এলিমেন্ট গুলো কি, সেন্ট্রাল, ইস্ট, নর্থ, হ্যাঁ সাউথ, ওয়েস্ট। কিন্তু আপনি যদি ডেটা সেটে যান এখানে দুইটা ভ্যারিয়েবল আছে যারা হচ্ছে নাম্বার বিলং করে, হ্যাঁ নাম্বার ক্যারি করছে, তারা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে হচ্ছে আপনি যদি ক্যালকুলেশন করতে চান এই দুটো নিয়ে করতে পারবেন। আপনাকে বলা হলো যে আপনি আমাকে অ্যামাউন্ট দিয়ে কাজটা করে দেন, ছেড়ে দেন আপনি অ্যামাউন্টে। দেখেন তো একটা কমপ্লিট মানে কি বলবো একটা টেবিল আপনার সামনে তৈরি হয়ে গেছে। সেই টেবিলটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি দিল আমাকে। এখানে যে আপনি একটা টেবিল পেয়েছেন সেখানে দেখেন তো কি দেওয়া আছে, উপরে আছে ব্র্যান্ডের নামগুলো, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কলাম ওয়াইজ তাই না, এই যে সি কলাম, ডি কলাম, ই কলাম, এভাবে আছে ব্র্যান্ডের নামগুলো। আর এগুলো হচ্ছে রো, হ্যাঁ প্রতিটা রোতে আছে কি আমাদের কি দেওয়া আছে, রিজিয়ন দেওয়া আছে। এখন দেখেন সেন্টার আর এডিডাসের সংযোগে আছে কে, এটা না, এটা আছে তাই না, এই সেলটা, এই সেলের মধ্যে যা দিচ্ছে তা আসলে কি, এটা হচ্ছে এডিডাস এবং সেন্ট্রাল রিজিয়নের মধ্যে, এটা সে অলরেডি ফিল্টার করেছে। সেন্ট্রাল রিজিয়নে যতগুলো এডিডাস সেল হয়েছে সবগুলোর অ্যামাউন্টের যোগফল দেওয়া হচ্ছে। এখানে কি দেওয়া হচ্ছে, এডিডাস সেন্ট্রাল রিজিয়নে যতগুলো সেল হয়েছে সবগুলোর যোগফল দেওয়া হচ্ছে। কিভাবে, ওই দেখেন সাম অফ অ্যামাউন্ট দেওয়া আছে, দেখেছেন সাম অফ অ্যামাউন্ট। যদি আমি এটার কথা বলি তাহলে কি বলবো বলেন তো দেখি, সেন্ট্রাল রিজিয়নে ম্যাক্সিয়ার যতগুলো সেল হয়েছে তার সাম অফ অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, যোগফল। আর এটাতে কি দেওয়া আছে, নাইকির সেন্ট্রাল রিজিয়নে যত সেল হয়েছে হ্যাঁ সবগুলোর সাম অফ অ্যামাউন্ট। তাহলে খেয়াল করে দেখেন তো আমি যে আপনাকে বলেছিলাম যে আপনার অনেক বড় কাজকে এটা ছোট করে দেবে, আসলে কি তাই দিচ্ছে? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন যখন আপনাকে আমি নরমালি বলতাম যে আমাকে হচ্ছে গিয়ে সেন্ট্রাল রিজিয়নে যতগুলো কি আছে নাইকি সেল হয়েছে সেগুলোর একটা যোগফল দেন তো, অ্যামাউন্টের যোগফল দেন, আপনি কি করতেন, ফিল্টার করতেন, মাল্টিপল ফিল্টার করতেন, তারপর হচ্ছে আবার সাম ফাংশন ইউজ করতেন, ইউজ করে তারপর হচ্ছে আপনি আমাকে এই অ্যামাউন্টটা বলতে পারতেন। কিন্তু আপনার কি এখন আর এগুলো কিছু করা লাগছে? কিছুই করা
লাগছে না, বরঞ্চ আপনি একসাথে সকল ইনফরমেশন বের করতে পারলেন। বুঝলাম? হ্যাঁ, এখন আপনাকে হয়তো বলবে কেউ যে ঠিক আছে বুঝলাম, এখানে তো সকল ইনফরমেশনের একটা টোটাল সামারি, একটা টোটাল রিপোর্ট আপনি একবারেই বের করে ফেলতে পারলেন, কিন্তু আপনার তো আসলে সব সময় সব ব্র্যান্ডের প্রয়োজন নাই। আছে? নাই, একদমই নাই। কখনো আপনাকে শুধু বলবে এডিডাস নিয়ে কাজ করতে, কখনো বলবে হচ্ছে ম্যাক্সিয়ার নিয়ে কাজ করতে। তো আপনি কি করেন, এই ব্র্যান্ডটাকেই আবার ফিল্টারের মধ্যে এনে ছেড়ে দেন। কি করবেন, ফিল্টারের মধ্যে এনে ছেড়ে দিলেন। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ ফিল্টারের মধ্যে ছেড়ে দিলেন, যেটা বলতে চাচ্ছিলাম। তো আর এখানে ধরেন হচ্ছে মান্থ ওয়াইজ আপনি কলামে রাখতেছেন যে প্রতিটা মান্থে আপনার কি অবস্থা। আচ্ছা মান্থে হচ্ছে এখানে রাখি, আর এটাকে পাঠিয়ে উপরে। খেয়াল করে দেখেন তো কি করেছি, বুঝেছেন না আবার বলবো? হুম, আরেকবার বলেন, আচ্ছা ঠিক এটা আছে, আরেকবার বলেন, আমি আরেকবার বলেন। সবগুলো বাদ করে দিচ্ছি, সব বাদ। হ্যাঁ সব বাদ। কি করব, ধরেন হচ্ছে এবার আপনাকে বলছে যে আপনি আমাকে রিজিয়নের মধ্যে, রিজিয়ন এবং মান্থ, মানে কোন রিজিয়নে কোন মান্থে কি পরিমাণ সেল হয়েছে। তো আপনি মান্থটাকে রেখে দিলেন হচ্ছে রোতে, আর রিজিয়নকে রাখলেন কোথায়, কোথায়, কলামে। এবার এখানে আসলে এটা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা বাকিটাতে যাব। এবার আমাকে কেউ বলেন তো দেখি এটাতে কি বোঝাচ্ছে। আগেরটা যদি বুঝে থাকেন তাহলে এটাও আপনি বুঝবেন। এটা দিয়ে কি বোঝাচ্ছে, কেউ বুঝছেন, কেউ পারবেন বলতে, ইন্টারপ্রেট করতে পারবেন এটাকে? সিম্পল, একদম সিম্পল। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়নে জানুয়ারি মাসে যা সেল হয়েছে তার যোগফল, তাই না? সেন্ট্রাল রিজিয়নে জানুয়ারি মাসে যা মানে যা সেল হয়েছে তার যোগফল। এটা কি তাহলে, কেউ বলেন তো, কে বলবেন? সবাই চুপ। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ইস্ট রিজিয়নে জানুয়ারি মাসে যা সেল হয়েছে তার যোগফল, তাই না? এটা তো অন্য কোনো ঝামেলা নাই, দেখেন তো। আচ্ছা এটা সবগুলো ব্র্যান্ডের যোগফল তো, তাই না? ব্র্যান্ডের যোগফল না, এখানে ব্র্যান্ড নাই, এখানে আছে উপরে আছে হচ্ছে গিয়ে রিজিয়ন, উপরের দিকে কি রিজিয়ন গুলো আছে, এক এক এলাকার ইনফরমেশন, আর এগুলো হচ্ছে মান্থ ওয়াইজ ইনফরমেশন। এদিকে রোতে আমরা মান্থ রেখেছি। হ্যাঁ, যদি এটাকে সিলেক্ট করি তাহলে এটা দিয়ে কি বুঝাবে বলেন তো দেখি, এই রো ধরে আগাবো, কলাম ধরে আগাবো। তো কলাম, এটা কোন কলামে আছে, ইস্ট কলামে আছে, আর এটা কোন রো বরাবর আছে, মে রো বরাবর আছে। তার মানে কি বোঝা গেল যে ইস্ট রিজিয়নে মে মাসে যা সেল হয়েছে তার যোগফল, তাই না? এটাই তো, যদি এরকম হয়। না মে মাসে আর যোগফল কোন কোন প্রোডাক্টের যোগফল, একটা তো সংখ্যা আছে না? এখানে সকল প্রোডাক্টের যোগফল আছে, এই তো সবগুলো। সেটাই বলে সব ব্র্যান্ডের যোগফল, হ্যাঁ সব যতগুলা ব্র্যান্ডের, নাইকি, এক্স্যাক্টলি এডিডাস, এক্স্যাক্টলি। জাস। এবার আপনাকে বললো যে আপনার বস বললো যে আমার তো সবগুলার তো চাই না, আমি শুধু চাই হচ্ছে ধরেন নাইকিরটা চাই। আপনি কি করলেন, এই ব্র্যান্ডটাকে ফিল্টারের মধ্যে পাঠিয়ে দেন। কি করলেন, ব্র্যান্ডটাকে ফিল্টারের মধ্যে পাঠিয়ে দেওয়ার পর আপনি এখন বলতেছে আপনার বস যে আপনি আমাকে শুধু পুমারটা দেন অথবা নাইকিরটা দেন, শুধু নাইকির। আপনি কি করলেন, এই যে মাল্টিপল সিলেকশন এটাকে আপনি ওপেন করে দেন, হ্যাঁ, যেন আপনি মাল্টিপল সিলেকশনটা করতে পারেন। যাই হোক, আপনি তখন এখান থেকে কি করেন, শুধু নাইকিকে সিলেক্ট করে ওকে দিয়ে দেন। তাহলে এখন দেখেন এটা কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে হচ্ছে এখন কি দেখাচ্ছে বলেন তো দেখি, শুধু নাইকির জন্য এটা প্রযোজ্য এখন এই টেবিলটা। তাহলে আমরা বলতে পারবো যে ইস্ট রিজিয়নে মে মাসে নাইকি এই পরিমাণ সেল হয়েছে, এত অ্যামাউন্ট সেল হয়েছে। আবার আপনাকে কেউ বলছে যে নাইকি দরকার নাই, আপনি আমাকে এডিডাসেরটা দেন, নাইকি বাদ। এবার আপনি ওকে দেন। এখন দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে এই পরিমাণ সেল হয়েছে কোথায়, ইস্ট রিজিয়নে মে মাসে এডিডাস এই পরিমাণ সেল হয়েছে। বুঝতে পারলাম সবাই? আমরা কি এখন টেবিল তৈরি করতে পারবো?
এট দ্য সেম টাইম ফিল্টারিংটা কি আমরা বুঝতে পেরেছি? জি পারবো ইনশাআল্লাহ। Okay, fine. এবার আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি তো, যে আমাদেরকে বলা হচ্ছে যে এটা তো সাম অফ অ্যামাউন্ট আসছে, আমাদের তো সবসময় সামের প্রয়োজন নেই, তাই না? আমাদের তো অন্য কিছুও দরকার হতে পারে। তো তখন আপনাকে বলা হলো যে আপনি আমাকে আসলে খুঁজে বের করে দেখেন তো, যে যে আমরা কাউন্ট শিখেছিলাম মনে আছে? তো এখানে আসলে কতগুলো ইনফরমেশন আছে, কতবার সেল হয়েছে, এটা যদি আমাদের বের করতে হয় তাহলে তো আমাদের গুনতে হবে না? এটা একদম শুরু থেকে গুনে আসতে হতো, কিন্তু আমরা এখন গুনবো না। আমরা যে তখন করেছিলাম কাউন্ট ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কতবার সেল হয়েছে সেটা বের করতে পারতাম। আর এবার আমরা কি করতে পারবো, এই যে ভ্যালিউ ফিল্ড সেটিংস। আপনাদের মনে আছে যে কাউন্ট ইফ শিখেছিলাম আমরা, মনে আছে? কারণ যে যদি তুমি এটা পাও তাহলে তুমি আমাকে গণনা করে দাও এটা কয়টা আছে। মনে আছে না সবার এটা? ইফ কন্ডিশন শেখার সময় সাম ইফ কাউন্ট ইফ শিখেছিলাম, যে মনে আছে? মনে নাই? দেখছেন কি অবস্থা, এই জন্য সবাই চুপ। যাই হোক, ওই কাউন্ট ইফ দিয়ে যদি আপনি এটা কাজ করতে চাইতেন আজকে, তাহলে একটা একটা করে করা লাগতো। আর আজকে দেখেন তো কি সুন্দর করে আপনি করতেছেন, যে আপনি কাউন্ট ফাংশনটা দিয়ে দেন। এখানে কি কি আছে? সাম আছে, কাউন্ট আছে, এভারেজ আছে, ম্যাক্স আছে, মিনিমাম আছে, প্রোডাক্ট আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো সব আমরা দেখেছিলাম। আমি এখান থেকে কাউন্ট সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন, এখন কি দেখাচ্ছে, যে এডিডাস, এটা এডিডাসের জন্য প্রযোজ্য। এডিডাস অগাস্টে, ধরুন এই সেলটা আমি সিলেক্ট করেছি, নর্থ রিজিয়নে অগাস্টে এডিডাস 8 বার সেল হয়েছে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখেন, আপনি এডিডাস চাচ্ছেন না, এবার আপনি কি চাচ্ছেন? ধরেন হচ্ছে রিবুক চাচ্ছেন, ওকে দেন। তাহলে কি অগাস্টে নর্থ রিজিয়নে, হ্যাঁ, রিবুক 33 বার সেল হয়েছে। কতবার করে সেল হয়েছে সেটাও কিন্তু আপনার চোখের সামনে একদম স্পষ্ট। শুধু কি তাই? শুধু তাই না, এবং এগুলোরও আবার এই রো এবং কলামেরও হচ্ছে আবার গ্র্যান্ড টোটাল দিয়ে দেওয়া হয়েছে। আপনার কোনো ফাংশন ইউজ করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না। হ্যাঁ, সব একদম অটোমেটিকলি জেনারেটেড। বুঝলাম না, সবাই পারবো? হুম? প্র্যাকটিস করতে হবে। ভাইয়া প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিসের তো আসলে কোনো ছাড় নাই, কিন্তু এখন দেখে বুঝছেন কিনা? বুঝতে পারছি, এখন বাকিটা করার ভিতর। জি জি, অবশ্যই। খেয়াল করে দেখেন, এটা যদি আমরা বুঝে থাকি, হ্যাঁ, তাহলে আমরা আসলে সবই পারবো। তাহলে বুঝা গেল যে আপনি পিভট টেবিলের একদম বেসিকটা ধরতে পেরেছেন। এখন পিভট টেবিল নিয়ে আমরা আরো অনেক অনেক কাজ করব। কি কাজ করব? আসেন খেয়াল করে দেখি, আমরা আবার কি কাউন্ট থেকে আবার পিছনে যদি যেতে চাই, রিমুভ, আচ্ছা কি করলাম এটা, কি দিতে গিয়ে কি টিপ দিলাম, আচ্ছা অ্যামাউন্টে যাই আবার, ঠিক আছে চলে এসেছে, ডোন্ট ওয়ারি। তো এটা হচ্ছে কি আমার এখন অ্যামাউন্ট দিয়ে এটা করা আছে। আপনি যদি চান অ্যামাউন্টের সাথে কোয়ান্টিটি রাখতে, সেটাও পারবেন। মানে হচ্ছে কি দেখাচ্ছে, একটা কলামে কি দেখাচ্ছে, কোয়ান্টিটি দেখাচ্ছে, আর একটাতে দেখাচ্ছে কি সাম দেখাচ্ছে। এটা হচ্ছে সাম অফ অ্যামাউন্ট, আর একটা হচ্ছে সাম অফ কোয়ান্টিটি। বুঝতে পারলেন? খেয়াল করে দেখেন তো, এটা হচ্ছে আপনার এতটুকু সেন্ট্রাল রিজিয়নের জন্য, তাই না? এতটুকু হচ্ছে সেন্ট্রাল রিজিয়নের জন্য। আপনি চাইলে এগুলাকে ইয়া করে দিতে পারেন, এই যে, আরে এটা আর একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন, তাই না? হ্যাঁ, দেখেন তো সেন্ট্রাল রিজিয়নের জন্য আপনি একটা পাচ্ছেন সাম অফ অ্যামাউন্ট, একটা পাচ্ছেন সাম অফ কোয়ান্টিটি। ইস্ট রিজিয়নের জন্য সাম অফ অ্যামাউন্ট, সাম অফ কোয়ান্টিটি, সব পাচ্ছেন। আবার খেয়াল করে দেখেন তো, আপনি যদি বলেন যে এই মান্থসের জায়গায় আপনি অন্য কিছু রাখতে চান, রাখেন, আপনি উইক রেখে দেন। দেখেন জানুয়ারি এবং উইক গুলো এখানে আছে, ঠিক আছে? 40তম উইক, 41তম উইক, 42তম উইক, এইভাবে আছে। বুঝতে পারলাম? তার মানে আপনি এগুলোর মধ্যে মাল্টিপল ভ্যারিয়েবলও সেট করতে পারছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে এটা কি আসলো, এটা কি আসলো, কোত্থেকে কি গেল বুঝলাম না। হ্যাঁ,
বুঝতে পারলাম সবাই? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ভাইয়া ওই যে উইকলি যেটা আসলো আর কি, এটা 40 41 এটা কি মিন করলো? আচ্ছা, মিন কিছু না, এখানে হচ্ছে উইক গুলোর আলাদা একটা নাম দিয়েছে, বুঝছেন? এই জন্য এরকম আসছে, এই যে উইক, এটা এরকম হয়ে গেছে এই জন্য। এটা দিয়ে আসলে এক কয়বার আছে, দুই কয়বার আছে, এরকম অনেক কিছু একটা দিচ্ছে, কারণ আমি একটু দেখে নিই তো। এখানে এক, তারপর হচ্ছে দুই, এভাবে আছে। এই যে দেখেছেন কোন উইকে কি হয়েছে এটা দেখাচ্ছে উইক ওয়াইজ। যত নিচে যাচ্ছি উইক বাড়তেছে, বুঝতে পারছেন? ওই প্রতিটা উইককে আর কি 1 2 3 দিয়ে রিপ্রেজেন্ট করেছে, যেমন আজকে ফার্স্ট উইক, তো এটাকে 1 দিয়ে করেছে, পরেরটা হচ্ছে 2 নম্বর উইক, তো 2 দিয়ে ইনপুট দিয়েছে, বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন মে মাসে কোনটা কত নাম্বার উইক পেয়েছি আমরা, 5 6 7 8 9। আবার জুনে পেয়েছি হচ্ছে 10 11 12 13। হ্যাঁ, জুলাইয়ে পেয়েছি 14 15 16 17, এইভাবে আর কি, বুঝতে পারলাম? এপ্রিলে 1 2 3 4। হ্যালো, হ্যাঁ জি ভাইয়া বুঝছো। ঠিক আছে। এটা যদি বুঝে থাকি তাহলে এখন এখান থেকে আমরা আবার চার্ট তৈরি করা শিখবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আসলে শিখতে চাই সেটা হচ্ছে ওয়ান সিরিজ অফ ডেটা। আচ্ছা, এটা এরকম হলো কেন? আচ্ছা ওয়েট, এটা এরকম হয়েছে কারণ আমি এখানে থেকে এটা রিমুভ করি নাই। আরে নো ফিল নো বর্ডার নো বর্ডার। হ্যাঁ, এখন আমরা চার্ট বানানো শিখবো আগে। আচ্ছা, চার্ট বানানো শেখার আগে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, আগে একটা চার্ট বানাই নিই, পরেরটা পরে দেখব। আমরা ডেটা নিয়ে কাজ করা শিখেছি, এবার একটা ডেটা থেকে কি করে, এই টেবিল থেকে কি করে চার্ট বানাতে হয় এটা দেখব। আমরা ধরেন হচ্ছে ব্র্যান্ডটাকে কোথায় রাখলাম, রোতে রাখলাম, কথার কথা। তারপর কি করলাম, এই রিজিয়নকে রাখলাম কলামে, এবং তারপর কি করলাম, কোয়ান্টিটিটাকে কোথায় রাখলাম, এখানে রেখে দিলাম। আচ্ছা, এটা ফিল্টার্ড হয়ে আছে, ফিল্টারটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এই হচ্ছে, আপনি চাইলে এইভাবে করতে পারেন, অথবা আচ্ছা এটাকে সরাই দিই। ধরেন হচ্ছে আপনি শুধু ওয়ান সিরিজ অফ ডেটা বানাতে চান, যে আপনার এডিডাস কতগুলো সেল হয়েছে তার একটা ইনফরমেশন। আপনি এটা থেকে হচ্ছে চার্ট বানাইতে পারবেন। কোন চার্ট বানাইলে সবচেয়ে ভালো হয় এখান থেকে বলেন তো? কি ধরনের চার্টটা ওয়ান সিরিজ অফ ডেটার জন্য সবচেয়ে ভালো কাজ করে, মনে আছে? কারো মনে নাই? যে বলতে পারবেন তাকে 5 মার্কস দিব ওই পরীক্ষায়, মনে করেন তো? পাই স্যার, পাই স্যার, এক্স্যাক্টলি, পাই স্যার। হ্যাঁ, ফরিদ ভাই 5 নাম্বার পেয়ে গেছে। ওটা হচ্ছে ওনার আরো পাইছে টোটালের সাথে 5 নাম্বার যোগ। ঠিক আছে, থ্যাংক ইউ ফরিদ ভাই। ওয়েলকাম। আচ্ছা, এখন এটা থেকে পাই চার্ট বানাবো, তাই তো? তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে অ্যানালাইজে গেলাম, অ্যানালাইজে ডিজাইনে যাব না, সরি, না অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যাওয়ার পর এই যে পিভট চার্ট দেখতে পাচ্ছেন সবাই? পিভট চার্টে ক্লিক করি। ক্লিক করার পর আপনি এখান থেকে ধরেন পাই চার্ট সিলেক্ট করলেন। আপনি ধরেন হচ্ছে এটা ডোনার্সটা নিয়ে নিই আমরা, এই যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা ডেটাও রাখতে পারি, এই ডেটার থেকে সাথে সাথে চার্টও এখানে তৈরি হতে পারে। ঠিক আছে, চার্টও থাকলো, ডেটাও থাকলো। এখন কি করব? এখন হচ্ছে একটা মজার জিনিস আমরা দেখব। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে যখন ফিল্টারিং করেছিলাম তখন হচ্ছে এইখান থেকে বসে বসে ফিল্টার করতাম। একটা জিনিস আপনাদের হয়তো বলা হয়নি, আপনি এখান থেকে ওই ফিল্টারিংটা করতে পারেন। ঠিক আছে, ধরেন হচ্ছে এডিডাস, এখান থেকে সিলেক্ট করেন, শুধু এডিডাসটাই থাকবে। আর মজার একটা জিনিস খেয়াল করে দেখেন তো, সাথে সাথে কি চার্টটা চেঞ্জ হয়ে গেছে না?
শুধু এডিডাসের জন্য দিচ্ছে। আবার আপনি যদি এখন এডিডাস এবং নাইকিকে সিলেক্ট করে ওকে দেন, দেখেন এডিডাস আর নাইকির জন্য চার্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে আমরা ফিল্টারটা এখানে এইভাবে করব না। মনে আছে আমরা একটা জিনিস শিখেছিলাম টেবিল করার সময়, স্লাইসার, মনে আছে স্লাইসারটা? তো স্লাইসারটা এখানে আমরা পাবো, অ্যানালাইজে যাই, দেখেন এই যে ইনসার্ট স্লাইসার, ক্লিক করেন। ক্লিক করার পর এটা আসলে কি নিয়ে তৈরি হয়েছে? ব্র্যান্ড নিয়ে তৈরি হয়েছে, তাই না? আমি ব্র্যান্ডকে সিলেক্ট করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম, ব্যাস। পাশে রাখেন, দেখে এখন এডিডাস দেন, এডিডাসের জন্য আসছে, ম্যাক্সিয়ার দেন, ম্যাক্সিয়ারের জন্য আসছে, এটাও চেঞ্জ, এটাও চেঞ্জ, সব চেঞ্জ। মাল্টিপল করলাম, ব্যাস, এটাও চেঞ্জ। তাহলে ডেটাকে পাশে রেখে প্রেজেন্টেশন দেওয়া কি কোনো কঠিন বিষয় আর? বলেন তো দেখি, কঠিন? জি না স্যার। একদম সহজ, একদমই পানি ভাত বিষয়। এখন আরো কিছু জিনিস আমরা দেখি, সেটা কি? যেটা দেখব সেটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় এখন যে আরেকটা আপনি টেবিল বানান, এই টেবিলটার মধ্যে কি আছে? ব্র্যান্ড আছে এবং তার কোয়ান্টিটি নিয়ে কাজ আছে। বাট আপনাকে বলছে আরেকটা টেবিল লাগবে, সেটাতে কি থাকবে? সেটাতেও থাকবে হচ্ছে রিজিয়ন থাকবে এবং সেখানে সাম অফ কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, তাহলে আপনি কি করেন? আবার হচ্ছে ডেটাতে যান, তারপর আবার হচ্ছে আপনি কি করবেন? পিভট টেবিল অন করবেন, এরকম। তাতে অনেক সময় লেগে যাবে না? তা আপনার এগুলো করতে হবে না, একটা শর্টকাট দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে এই যে আপনি এই টেবিলটাকেই কপি দিবেন, কপি দিয়ে নিচে এসে পেস্ট করে দিবেন। একই জিনিস, দুইটাই হইলো, কিন্তু আসলেই কি তাই? আসলে তাই না। আচ্ছা খেয়াল করে দেখেন তো, যখন আমি এখন এখানে ক্লিক করছি তখন ওই যে বক্সটা এখন আসতেছে আর আসতেছে না? ওটা না আসলে তো হবে না। তো ওইটা কিভাবে আনবো? ওটা যদি আপনি সামহাও কেটে দেন কোনোভাবে, কিংবা এটা যদি চলে যায় কোনোভাবে, সুন্দর মতো আপনার এই টেবিলটাকে আপনি সিলেক্ট করে অ্যানালাইজে চলে যাবেন। অ্যানালাইজ থেকে এই দেখেন ফিল্ড লিস্ট, দেখতে পাচ্ছি সবাই? ফিল্ড লিস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করলেই দেখবেন এটা আবার চলে আসছে। আচ্ছা ভালো কথা, এখন এটাকে ক্লিক করেন, দুইটা তো সেম তাই না? কিন্তু সেম হবে না। আপনি যদি জাস্ট এটাকে সরিয়ে, আপনি যখন কি নিয়ে কাজ করবেন বলেছিলেন? রিজিয়ন দিয়ে, রিজিয়নটাকে আনেন, ব্র্যান্ডটাকে সরাই দেন, দেখেন আপনার এটাও চেঞ্জ। প্রথমটা কি ছিল? ব্র্যান্ড নিয়ে। এটা কি নিয়ে? রিজিয়ন নিয়ে। তাহলে মাল্টিপল পিভট টেবিল তৈরি হয়ে গেল, হলো কিনা বলেন তো দেখি? কথা বলে না, কেউ কথা বলে না, কথা খালি আমি একলাই বলতেছি। আপনারা আছেন না নাই কিছুই তো বুঝতেছি না। আছে আছে স্যার আছে। আচ্ছা আচ্ছা স্যার স্যার আসি স্যার, স্যার আসি। আচ্ছা, তাহলে এই যে আমরা দেখলাম যে মাল্টিপল পিভট টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা এখন সৌন্দর্যের ইস্যু আসে কিছু, বুঝছেন? যে এই যে আপনি এইটা যে তৈরি করলেন, এটাকে কতটুকু সুন্দর করা যায়, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি সেভাবে করেন। ঠিক আছে, এগুলা নিয়ে আমরা পরে আবার আমাদের হচ্ছে 13তম ক্লাসে আমরা ডেভেলপার শিখবো, সেখানে আমরা একটা চার্টকে কি করে আরো অ্যাট্রাকটিভ করতে পারি, হ্যাঁ সেটা আমরা দেখবো। আর 12তম ক্লাসে শিখবো আমরা কি করে পাওয়ার পয়েন্টের সাহায্য ছাড়াই কি করে আমরা এই যে ড্যাশবোর্ড তৈরি করে সেটা দিয়ে কি করে প্রেজেন্টেশন দিতে পারি। এক জায়গায় আমাদের কি থাকবে? এক জায়গায় থাকবে হচ্ছে আমাদের ডেটা, আরেক জায়গায় থাকবে হচ্ছে চার্ট, এবং সবগুলোই থাকবে লিঙ্কড আপ। আপনি যদি কোনো জায়গায় কোনো পরিবর্তন আনেন, সাথে সাথে চার্ট চেঞ্জ হয়ে যাবে, আপনার প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হয়ে যাবে, ডাইনামিক প্রেজেন্টেশন দিব আমরা। আচ্ছা এখন এটার জন্য আমরা চার্ট বানাই, সবগুলো সিলেক্ট করলাম, অ্যানালাইজে গেলাম, আবার কি দিব? পিভট চার্ট। এটার জন্য আমরা কি ধরনের চার্ট বানাবো বলেন তো দেখি? ধরেন হচ্ছে বার চার্ট দিই, বার চার্ট দিব না কলাম চার্ট? ধরেন কলাম চার্ট দিলাম, এই যে কলাম চার্ট চলে আসলো। পাশে রাখি, ছোট করে দিই আরো, তাহলে আছে দেখতে ভালো লাগবে। এই তো ছোট ছোট করতেছি, দেখতে কি অসুবিধা হচ্ছে? হুম। জি না স্যার, জি না স্যার। ওকে দেন। তাহলে এটার জন্য আমি সাইজ স্লাইসার অন করেছিলাম ব্র্যান্ড, তো এটার জন্য স্লাইসার কোনটা অন করব? বলেন তো?
এটার জন্য করব হচ্ছে গিয়ে রিজিয়ন। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যানালাইজে গেলাম, তারপর ইনসার্ট স্লাইসারে গেলাম, এই যে রিজিয়নটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিব। রাখলাম পাশে, ব্র্যান্ডটাকে রাখলাম ব্র্যান্ডের পাশে, ঠিক আছে, এই রাখলাম। এবার আরেকটা বানাবো, হ্যাঁ, এটাকে যখন, আচ্ছা এটা দেখি স্লাইসার কাজ করে কিনা, দেখেন হ্যাঁ এই যে স্লাইসার কাজ করছে, ঠিক আছে। আরেকটা বানাই, আসেন কপি দিচ্ছি, নিচে এসে কি করব, পেস্ট করে, আচ্ছা কপি দিলাম, নিচে এসে পেস্ট। এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যখন সিলেক্ট করতেছি তখন তো এটা আসতেছে না, তো আবার হচ্ছে ফিল্ডটাকে অন করি, অন করার পর এবার আমরা রিজিয়ন রাখবো আর মান্থ রাখবো। আচ্ছা রিজিয়নটাকে, আচ্ছা এইভাবে থাক, এইভাবেই থাক, নাকি উল্টা করে দিই, হ্যাঁ উল্টা করে দিলাম। এখন উপরে চলে গেল হচ্ছে আপনার রিজিয়ন, এখানে চলে আসলো মান্থ। আচ্ছা এখন এটার জন্য আমরা কি ধরনের চার্ট বানাতে পারি বলেন তো দেখি, কোন ধরনের চার্ট, কোনটা বানাবো বলেন তো। পিভট চার্টে যাই, যাওয়ার পর এটার জন্য ধরেন হচ্ছে আমরা কলাম করব না বার করব, কারণ বার চার্টই করি। কেটে দিই, এটার দরকার নেই। এবং এটার জন্য আমরা স্লাইসার কোনটা কোনটা অন করব, কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে 5 মার্ক বোনাস। মান্থ মান্থ করব, মান্থ করলাম, আর মান্থ আর রিজন। এক্স্যাক্টলি, কে বললেন? গরিব ভাই, আপনি তো এখনই পাস করে ফেলবেন না, আপনারা তো আর মার্কস দেওয়া যাবে Region। না, আপনার জন্য মার্কস নাই, আমি তো ফাঁকিবাজ। আপনি, আপনার জন্য আর মার্কস নাই, শেষ, মার্কস শেষ। সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি পারতেছেন, আপনি এতদিন পরে আসছেন ক্লাসে, বাট স্টিল আপনি খুব ভালো করতেছেন। আচ্ছা এটাকে রাখলাম, আর পাশে রাখলাম ধরেন এটাকে। আচ্ছা এবার আমি আসলে যেটা দেখানোর জন্য আপনাদেরকে এত 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 বিরক্ত করেছি সেটা হচ্ছে এই, আমি একটু জুম আউট করলাম, হ্যাঁ লেখাগুলো একটু ছোট হয়ে গেছে। আমি যখন এডিডাসে ক্লিক করি তখন খেয়াল করে দেখেন তো আসলে চেঞ্জটা কিসে কিসে হয়। এটাতে চেঞ্জ হচ্ছে, আর কোথাও কি চেঞ্জ হচ্ছে? দেখেন তো, যখন আমি ম্যাক্সিয়ার ক্লিক করলাম তখন কিসে কিসে চেঞ্জ হয়? স্যার এই যে পাশের চার্ট গুলো তো চেঞ্জ হচ্ছে স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এগুলো সবগুলোর উপরেই ইম্প্যাক্ট করতেছে, তাই না? যখন আমি এই যে ব্র্যান্ডে দিলাম তখন সবগুলোর উপর চেঞ্জ চেঞ্জ আসতেছে। তার মানে কিন্তু বোঝা গেল যে আপনি যখন ফিল্টারিং করতেছেন এইভাবে, তখন কিন্তু সবগুলোর উপর ইম্প্যাক্ট যখন পড়তেছে তখন আপনার একসাথে আপনি অনেকগুলো প্রেজেন্টেশন দিতে পারতেছেন, তাই না? আপনাকে বলতেছে এডিডাস নিয়ে কাজ করতে, আপনি এডিডাস দেন, তার সাথে সাথে শুধু আপনি এখান থেকে দেখতেছেন এডিডাসের সাম অফ কোয়ান্টিটি, এখান থেকে আপনি পাচ্ছেন কি শুধু এডিডাসের জন্য প্রযোজ্য, হ্যাঁ, সেটা হচ্ছে প্রতিটা রিজিয়নে এডিডাসের কি পরিমাণ সেল হয়েছে। আবার এখানে যখন আসবেন তখন এডিডাসের ক্ষেত্রে প্রতিটা রিজিয়নে কোন কোন মাসে কি লেভেলের অবস্থা সেটাও আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারলাম? আবার এখান থেকেও আপনি যখন চেঞ্জ করবেন তখন এগুলো বদলাতে থাকবে, তার মানে আপনি কিন্তু চতুর্মুখী আপনি ফিল্টারিং করতে পারতেছেন। কি বুঝতে পারলাম সবাই? হুম, কথা বলে না, পারবো কিনা? ইয়েস স্যার, পারবো স্যার। আচ্ছা, আরেকটা সতর্কতা, সতর্কতা হচ্ছে এই, যখন যদি কখনো এগুলো একটা আরেকটার সাথে লিঙ্কড না হয়ে থাকে, ধরেন এটাতে ক্লিক করতেছেন শুধু এইটাই বদলায়, হ্যাঁ এটাতে ক্লিক করতেছেন শুধু এইটাই বদলাচ্ছে, আবার এখানে ক্লিক করতে শুধু এগুলোই বদলাচ্ছে, কিন্তু বদলানো দরকার আসলে সবগুলোর সাথে সবগুলো। তখন আপনি কিভাবে এটা করবেন? তখন আপনি চলে যাবেন, ধরেন যে কোনো একটা স্লাইডকে সিলেক্ট করবেন,
করে চলে যাবেন অ্যানালাইজে। অ্যানালাইজে গিয়ে হ্যাঁ, অ্যানালাইজে যাওয়ার পর হচ্ছে কোথায়, আরে গেল কই, এই যে ফিল্টার কানেকশন। হ্যাঁ, তখন আপনি আচ্ছা, এটা দিয়ে না, দাঁড়ান, এই যে এখানে যাবেন, ফিল্টার কানেকশনে যাবেন, গিয়ে হচ্ছে এগুলো সবগুলোকে টিক চিহ্ন দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? যা যা যতগুলো থাকবে সব টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিবেন। আবার আরেকটা ধরবেন, ধরে অপশনে যাবেন। অপশনে এই যে রিপোর্ট কানেকশন, ফিল্টার কানেকশন একই কথা, বুঝছেন? এখানে আসবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিবেন। সব সিলেক্ট করার পর ওকে। আবার এখানে যাবেন, গিয়ে রিপোর্ট কানেকশনে যাবেন। তখন হচ্ছে কি এই যেগুলো সব সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি করবেন, ওকে দিবেন। আবার মান্থসে যাবেন, রিপোর্ট কানেকশনে যাবেন, সবগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কি করতে হবে, ওকে দিয়ে দিতে হবে। তাইলে দেখবেন যে সবগুলো কানেক্টেড হয়ে গেছে। এখন আপনি যখন টিপ দিবেন এমনিতে সবগুলো সুন্দর মতো কাজ করবে। বুঝতে পারলাম? সবাই পারবো না? ইয়েস স্যার। ওকে দেন, সবাই পারলে তো একটু অনেক প্র্যাকটিস করতে হবে স্যার, মানে কাজগুলা সহজ কিন্তু একটু মানে মনে ডিটেইলস রাখার আর ব্যাপার আছে, প্র্যাকটিস না করলে তো মনে থাকবে না, বুঝছেন? আর এখানে সবচেয়ে বড় যে জিনিসটা, আমি আপনাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে বলি, যে আমি এটা শুরুর দিনই বলেছিলাম, আজকে যদি আমি এগুলো প্র্যাকটিস করা বন্ধ করে দেই, আমি কিন্তু এগুলো ভুলে যাব। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার কখন যেটা কাজে লাগবে সেটা তো আর আপনি জানেন না। আমি একটা গল্প আপনার সাথে শেয়ার করি। আমার আর্মিতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, তো আমার আর্মিদের যে ড্রেস সেটা দেখলে আমার এখন হচ্ছে গুজবাম হয়, মানে হচ্ছে পশম দাঁড়িয়ে যায়। ঠিক আছে, আমার কাছে এত ভালো লাগে ব্যাপারটা, আমি জানি না এটা আমার কাছে কেন ভালো লাগে, বাট ভালো লাগে। আমি অনেক ট্রাই করেছিলাম আর্মিতে যাওয়ার জন্য, ওই কমিশন র্যাঙ্কে, ইন্টারমিডিয়েটের পরে যেটা হয়, বিএ লং কোর্স যেটা। তো ওখানে ফার্স্ট টাইম ফেল, যেদিন আমি পরীক্ষা দেই তখন আমার একজন আর্মির সাথে আমার পরিচয় হয়। তিনি বেশ আমার সাথে ভালো ব্যবহার করেন। তো ওইবার আমার হয় নাই। পরের বারও আমি গেলাম, আমার হচ্ছে সেম বোর্ডেই হচ্ছে এক্সাম ছিল। তো ওনার সাথে আমার আবার দেখা হয়ে যায়। তখন উনি বলতেছেন, আপনি এখানে, আপনার হয় নাই আগের বার? কি না, হয় নাই তো। আচ্ছা আচ্ছা, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গতবার হয় নাই কেন? আমি বললাম যে আমার কোনো প্রিপারেশন ছিল না আসলে, কারণ ওটা তখন ছিলাম আমরা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেয় নাই, বাট স্টিল তখন একটা সুযোগ ছিল যে পরীক্ষা দেওয়া যাবে, হ্যাঁ সবকিছুই হয়ে যাবে, ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিয়ে দিলে ওটার সাথে সে তারা অ্যাডজাস্ট করে ফেলবে। ওটা হচ্ছে ছিল বিএমএ ৭১ ব্যাচ, আমার মনে আছে। তো তখন উনি আমাদেরকে একটা কথা বলেছিলেন যে, তানভীর সাহেব, প্রিপারেশন কখনো কোনো উপলক্ষ হিসেবে নেওয়া হয় না, আপনার প্রতিদিনই আপনি প্রিপারেশন নেবেন। কখন যে আপনার কি কাজে লাগবে কোনটা, এটা কিন্তু আপনি বলতে পারেন না, আপনার প্রতিদিনই একটা প্রিপারেশন। তো এই কথাটা আমার কাছে খুব মনে লেগেছিল। কতটুকু সেটার উপর আমল করতে পেরেছি সেটা আমি বলতে পারবো না, তবে কথাটা আমার মনে আছে। এই কথাটাই যদি আপনাদেরকে বলি, যে দেখেন আপনারা কিন্তু সবাই প্রফেশনাল, সবাই কিছু না কিছু শিখার জন্য এখানে এসেছেন, কিন্তু প্র্যাকটিসের অভাবে যদি আপনার প্রিপারেশনটাই না নেওয়া হয়, তাহলে কখন যে এটা আপনার কাজে লাগবে তখন কি আপনি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবেন বলেন তো দেখি? সেই স্কোপটা কিন্তু আপনার নাই। কারণ ওই সময়টা আপনি তখন আবার এখানে কিভাবে দিবেন? কাজে প্রিপারেশনটা আপনার আজকেই হওয়া চাই। ঠিক আছে? আজকেই নিতে হবে প্রিপারেশন, যেন আপনার সেই সময় যেন কাজে লাগে। বুঝতে পারলাম? হ্যালো, সবাই আছেন না নাই, কি অবস্থা? জি স্যার, বুঝি জি না। স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে আছি পেরেছি। আছি স্যার আছি। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে আর আমরা নতুন কিছু দেখবো না। হ্যাঁ, নতুন কিছু দেখবো না, আজকে এতটুকু পর্যন্তই থাকবে। তবে কিছু প্রশ্নের উত্তর গতকালকে কেউ আমাকে প্রশ্ন করেছিলেন লাস্ট ক্লাসে, আপনার মনে আছে কে করেছিলেন আমাকে প্রশ্ন? কে করেছিলেন? আচ্ছা
আচ্ছা, যেই করেছিলেন তার মধ্যে একজনের একটা প্রশ্ন ছিল যে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করব তখন আমরা পেজ নাম্বারটা কি করে দিব। হ্যাঁ, এটা আমি ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে এটা আমি পেয়েছি, পেজ নাম্বার দেওয়া পসিবল প্রিন্ট দেওয়ার সময় অথবা প্রিন্ট দেওয়ার আগে এটা পসিবল। ঠিক আছে, তো এটা কিভাবে করা হয়, যেমন এটা তো হচ্ছে বড় একটা শীট, হ্যাঁ বিশাল বড়, এবং এখানে হচ্ছে কোনটা আসলে কততম পেজ হয়েছে এটাকে আসলে বোঝা যায় না। তা আপনি এর জন্য চলে যাবেন হচ্ছে ভিউতে। ভিউতে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখেন তো কি দেওয়া আছে, নরমাল দেওয়া আছে। এখানে কয়েকটা ফরম্যাট আছে, তার মধ্যে আপনি চলে যাবেন তখন পেজ লেআউট। এই পেজ লেআউটে যখন যাবেন তখন খেয়াল করে দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা ভাবে পেজে দেখাচ্ছে। বুঝতে পারলাম? সব কিন্তু আলাদা আলাদা পেজে দেখাচ্ছে। খেয়াল করে দেখেছি কি আমরা? তখন আপনারা চাইলে এখানে হেডার দিতে পারবেন, এবং নিচে যদি আপনি একটু খেয়াল করে দেখেন নিচে ফুটারও দেওয়া যায়। এখানেও ফুটার দেওয়া যায়, এখানেও ফুটার দেওয়া যায়, এখানেও ফুটার দেওয়া যায়। তা আপনি যে কোনো একটা ফুটারে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ডিজাইন নামে একটা অপশন পাবেন, এখানে গিয়ে আছে আপনি পেজ নাম্বার দিতে পারেন, পেজ নাম্বার। তো এই যে এরকম পেজ নাম্বারটা ফরম্যাট আসলো, এখন আপনি দেন কততম পেজ দিতে চান, 1 2 3 4 যা খুশি দেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? যে কোনো ভাবেই আপনি দিতে পারেন, কারেন্ট টাইমেও দিতে পারেন, কারেন্ট টাইম এখনকার সময়, তারপর হচ্ছে গিয়ে কারেন্ট ডেট, হ্যাঁ এইভাবেও আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছি সবাই? এই যে কারেন্ট ডেট চলে আসছে, টাইম, হ্যাঁ এই যে 9টা 37 PM বাজে, এখন হচ্ছে 8/1/21। বুঝতে পারলাম? সবাই কি বুঝেছি? জি স্যার। আচ্ছা, তখন হচ্ছে যখন আমরা প্রিন্ট দিব, এখন এখানে নিচে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে পেজ নাম্বার থাকবে। আচ্ছা, আমি নরমালে চলে গেলাম। আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে এই, যখন আমি নিচের দিকে চলে যাই তখন কিন্তু আমি আর এই হেডলাইনটাকে পাই না। ঠিক আছে, তো এই হেডলাইনটাকে আমি পেতে চাই, কিভাবে পাবো? তার জন্য এই যে ভিউতেই যেতে হবে। ভিউতে যাওয়ার পরে যে ফ্রিজ প্যান্স, এটা আসলে ওই দিন আমাকে প্রশ্ন করার পরে আমি জানতাম এটাই এরকম কিছু একটা, আমি এটার চোখেই দেখলাম না। যাই হোক, ঠিক আছে, চোখে দেখলাম সাথে সাথে বলে দিলাম যে এটা কোথায় গেল, আর সাথে সাথে আপনাদেরকে দেখানোর পরেই যখন আমি এটা নিয়ে বসেছি তখন আরে এটা তো এখানে, আমি দিক দিয়ে ঘুরে গেছি কিন্তু আমার এটা চোখে পড়লো না। যাই হোক, ফ্রিজ প্যানে যাই, ফ্রিজ প্যানে যাওয়ার পর এই যে ফ্রিজ টপ প্রো, হ্যাঁ ফ্রিজ টপ রো অথবা ফ্রিজ ফ্রিজ ফার্স্ট কলাম, এটা আমার কলাম ওয়াইজ, তাই না? তো কলামটাকে ক্লিক করলাম, এখন যদি আমি নিচে যাই দেখেন কলামটা ইয়া হয়ে যাবে, সরি, হ্যাঁ এই যে ফ্রিজ ফার্স্ট কলাম কি দেখাচ্ছে, এই দেখেন ফার্স্ট কলাম কি ছিল, ফিসকাল। তা আপনি যখন এদিকে যাচ্ছেন তখনও কিন্তু এটা আছে, এবং মাঝখানের ইয়ারটা এটার ভিতরে ঢুকে যাচ্ছে। আবার খেয়াল করে দেখেন, ক্লিক করি, ক্লিক করার পর ফ্রিজে যাই, ফ্রিজে যাওয়ার পর ফ্রিজ টপ রো, মানে উপরের রোটা, 1 নম্বর রোটা ফ্রিজ। দেখেছেন আমি নিচে যাচ্ছি ঠিকই, কিন্তু 1 নম্বর রোটা তার জায়গায় ফ্রিজ হয়ে আছে, সে নড়ছে চড়ছে না। বুঝতে পারলাম? সবাই কি পারবো এটা? জি ভাইয়া, আচ্ছা, বুঝছি। এখন Yes, আবার sir, পারবো, আনফ্রিজ sir. কি করে করব? আবার যখন যাব আনফ্রিজ, আনফ্রিজ পেন্স, ব্যাস এগুলো আবার সব আনফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কখন কখন এরকম হবে যে আপনার এই রোটাকেও লাগবে, এই রোটাকেও লাগবে, এই কলামকেও লাগবে, তখন আপনি কি করবেন? এই রো লাগবে, এই রো লাগবে, দুইটাই লাগবে, আবার এটাকেও লাগবে, তখন আপনি কি করেন? এই যে এই রো দুইটা বাদ, এই কলাম বাদ, এর মাঝখানে যে কর্নারের যে সেলটা, এটাকে সিলেক্ট করেন আগে। হ্যাঁ, সিলেক্ট করার পর ফ্রিজ প্যানে যান, তারপর কি করবেন, এই যে ফ্রিজ টপ রো ফার্স্ট কলাম এগুলো কিছু দিবেন না, সরাসরি আপনি জাস্ট ক্লিক করেন ফ্রিজ প্যান্স, ক্লিক করে দেন। এখন আপনি যান, দেখেন উপরে দুইটা রো কি আছে, ফ্রিজ আছে, 1 এবং 2 ফ্রিজ। এট দ্য সেম টাইম আপনি যখন এদিকে যাচ্ছেন তখন এ নাম্বার এই কলামও ফ্রিজ। বুঝতে পারলাম?
সবাইকে বুঝেছি? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে দেন, ঠিক আছে। যদি বুঝে থাকি তাহলে তো আলহামদুলিল্লাহ। আর না বুঝে থাকলে আবারও প্রশ্ন করার সুযোগ আছে। আপনাদের বলেন, এখন বুঝেন নাই এমন কেউ কি আছেন যিনি আমাকে প্রশ্ন করবেন? নাই? বুঝলাম যে আল্লাহর মতো আপনি যা বলছেন বুঝছি স্যার। ওকে, বুঝলে তো আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আজকের মতো এতটুকুই। হ্যাঁ, আজকের মতো এতটুকুই। আজকে আর নতুন করে কিছু দেখাবো না। নেক্সট ক্লাসে আমরা ড্যাশবোর্ড দেখবো ইনশাআল্লাহ, এবং ড্যাশবোর্ডটা খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে আশা করি। তো সেভাবে কি করে প্রেজেন্টেশন তৈরি করা যায় ড্যাশবোর্ড ইউজ করে, সেটা আমরা দেখার চেষ্টা করব আগামী ক্লাসে। তো আগামী ক্লাস হচ্ছে আবার সেই সামনের সপ্তাহে। সবাই একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আসেন, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসটা আপনাদের বুঝতে খুব ইজি হবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, কষ্ট হবে অনেক। কাজেই এই ভুলটা করেন না, একটু 10 মিনিট 15 মিনিটের একটু প্রিপারেশন নিয়ে আসেন, ঠিক আছে? আর এখন তো যেহেতু করোনার প্রাদুর্ভাবটা আবার একটু বাড়তির দিকে, এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট কি বলতেছে না বলতেছে, কোথা থেকে জানি এগুলোর আবার আমদানি হচ্ছে, সব জায়গায় লকডাউন দিয়ে দিচ্ছে। আপনারা নিজেরা সাবধানে থাকেন, হ্যাঁ, নিজেদের দিকে খেয়াল রাখেন এবং পরিবার পরিজনকে দেখভাল করে রাখেন। আর আমার জন্য দোয়া করেন, ঠিক আছে? আজকে তাহলে আমরা বিদায় নেই নাকি? জি স্যার। জি, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবে, ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ।